Hello everyone. I hope you are well. I am also well. So চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে। আমরা শর্টকাটে বা খুব সহজে ইংরেজি শেখার একটা কমপ্লিট কোর্স করছিলাম। তো সেই কমপ্লিট কোর্সের আজকে 8 নম্বর ক্লাস। তো এই ক্লাসগুলোতে তোমাদের আগে আমরা পূর্বে বলেছি যে এই ক্লাসগুলো এমন এক ধরনের ক্লাস যে তুমি এক ক্লাসে যাবতীয় সমস্ত তথ্য পাবে। বিশেষ করে গ্রামাটিক্যাল ফর্ম বা কী করে লিখতে হয়, কিভাবে একটা ভাষার বেস তৈরি হয়, কিভাবে আমরা ভাষাটা শিখি, তার A to Z আমি এই ভিডিওতে সাধারণত তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো এই ক্লাস নাম্বার 8-এ আজকে আমরা শিখব কিভাবে প্রথমে রাইটিংটা লিখতে হয়, তারপরে সে রাইটিংটা কিভাবে ট্রান্সলেশন করতে হয় এবং কিভাবে গ্রামাটিক্যাল যে রূপগুলো আছে বা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তার বিস্তারিত করে আমরা শিখব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমাদেরকে অনুরোধ রইল ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, কারণ তুমি এই একটা ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 8। এই 8 নম্বর ক্লাস থেকে আজকে আমরা রাইটিং এর মূল বিষয়টা শিখব। সেটা হচ্ছে কিভাবে লিখতে হয়, একটা লেখা আমরা সাধারণত কিভাবে লিখি। তো গতদিনকে আমরা বলছিলাম যে একটা লেখার একটা রাইটিং আমাদের প্রথম যেটায় হাত দিতে হবে রাইটিং বা লেখা। তো লেখার 3টে পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো, একটা হচ্ছে ডিসক্রিপশন আর আরেকটা হচ্ছে কনক্লুশন। এই 3টে পার্টে কনক্লুশন, অর্থাৎ একটা লেখা 3 ভাগে ভাগ হয়। তো এই যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, তারপরে ডিসক্রিপশন লিখবো, তারপরে কনক্লুশন লিখবো। এটা তুমি যে কোনো রাইটিংয়ের এই 3টে পার্ট এটা তুমি মাথায় রাখো। তো এখন আমি তোমাদের সামনে যেটা বলতে চাচ্ছি যে আমি কী বিষয় নিয়ে লিখবো। তো আমি যে কোনো একটা বিষয় নিতে পারি, যে কোনো বিষয় ধরতে পারি। তো এখানে আমি তোমাদের একটা পছন্দ মতন একটা বিষয় লিখতে চাচ্ছি, যেটা বিশেষ করে একজন ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার বা বিশেষ করে 17, 18, 19, 20 এই ধরনের বয়সী ছেলেমেয়েরা সাধারণত কথাগুলো তারা কিভাবে লেখে। তো সেই কথা পরে বেসিস করে আমরা একটা বিষয় লিখতে যাচ্ছি। যেমন মনে করো যে আমি আজকে একটা বিষয় লিখি, যেমন ধরো তোমার হচ্ছে তোমার জীবনের আদর্শ, এই আদর্শ নিয়ে আমি এই কথাটা লিখি, অথবা তোমার ক্যারিয়ার নিয়ে লিখতে পারি, অথবা তোমার যে আশপাশের এলাকা সেইটা নিয়ে লিখতে পারি। কিন্তু এইগুলো আমাদের কিন্তু পরীক্ষায় কাজে লাগবে না। আমাদের সেইগুলো দরকার যেগুলো আমাদের জীবনে কাজে লাগে, আমাদের পরীক্ষায় কাজে লাগে। তো পরীক্ষা সংক্রান্তই আমি একটা টপিক লিখি। যেমন মনে করো যে পরীক্ষা সংক্রান্ত টপিক তোমার ধরে নিলাম ভেজাল খাবার বা বায়ু দূষণ কিংবা পানি দূষণ, এই ধরনের যে কোনো একটা বিষয়ের পরে তুমি লেখো। তো আমরা এখানে প্রথমে আমি একটু ভেজাল খাবার দিয়েই তোমাকে বাক্যটা শুরু করলাম। তখন আজকে আমাদের বিষয়টা হচ্ছে ভেজাল খাদ্য। এইটার পরে আমরা 3টে বিষয় 3টে টপিক লিখবো। লেখাটা খুব বড় করবো না, একটু ছোট করব, যাতে করে আমি তোমাদেরকে আবার তার ট্রান্সলেশন করে গ্রামাটিক্যাল রূপ দিয়ে আমরা বোঝাই। তো আমি এগুলো একটু মুছে দিলাম। মুছে দিয়ে আজকে আমাদের টপিকটা হচ্ছে ভেজাল খাবার, ভেজাল খাদ্য, এইটা আজকে আমাদের বিষয়। তার মানে এটা মূল ইংরেজি হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য ভেজাল। এখন এই বিষয়ের পরে আমাকে লিখতে হবে। তবে আমি যখন প্রথমে কথাটা লিখব তখন কি কথা লিখব, সর্বপ্রথম আমাদের ইন্ট্রোডাকশন বা সূচনা, খাদ্য ভেজালটা কি। দ্বিতীয় লাইনে বা দ্বিতীয় বিষয়টা আছে ডিসক্রিপশন, খাদ্য ভেজাল কিভাবে হয় এবং কেন হয়। আর শেষের বাক্যটা আছে এই খাদ্য ভেজালের কারণে আমাদের জীবনে কি কি পরিণতি ঘটে। তো আমার 3টে বিষয়। তাহলে প্রথমে আমরা খাদ্য ভেজালটা কি, তাহলে আমরা প্রথম লিখি
খাদ্য ভেজাল, খাদ্য ভেজাল বর্তমান সময়ে আমাদের দেশে একটা নিয়মিত ঘটনা ঘটনা তারপরে বাক্যটা লিখে এইভাবে, আমি প্রথম বাক্যটা লিখেছি খাদ্য ভেজাল বর্তমান সময়ে আমাদের জীবনে বা আমাদের দেশে একটা নিয়মিত ঘটনা। মানে এই ঘটনা খুব সচরাচরই দেখা যায়, বা এটা এখন আর কোনো মানুষ অবাক হয় না, এটা একটা স্বাভাবিক ঘটনা বলে সবাই ধরে নিয়েছে। তারপরে আমি 2 থেকে 3টে বাক্য লিখব। ইন্ট্রোডাকশন, নিয়মিত ঘটনা, এটা আমাদের সমাজে যেখানে সেখানে প্রবেশ করেছে। আমরা 2টো বাক্য লিখলাম। এবার তৃতীয় বাক্যটা লিখব, এটার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা 3টে বাক্য লিখলাম এবং এই 3টে বাক্যই তুমি পড়ে দেখো, এটা ইন্ট্রোডাকশন লেভেলের কথা বা সূচনা লেভেলের কথা। অর্থাৎ খাদ্য ভেজালটা কি, এটা আমাদের জীবনে কি অবস্থায় আছে বা কি অবস্থায় এ ভূমিকা নিচ্ছে সেটা আমি তোমাকে বললাম। আমাদের স্বাস্থ্য ঝুঁকি হয়ে গেছে, সমাজের যেখানে সেখানে এটা প্রবেশ করেছে এবং এটা আমাদের জীবনে একটা নিয়মিত ঘটনা। এবার আমরা আসবো খাদ্য ভেজালটা ডিসক্রিপশন বা বর্ণনা। খাদ্য ভেজালটা মানুষ কেন দেয়, আমি প্যারাগ্রাফটা একটু আলাদা করে রাখলাম যাতে তুমি বুঝতে পারো যে এটা ইন্ট্রোডাকশন। এবার ডিসক্রিপশনটা লিখবো যে মানুষ কেন খাদ্য ভেজাল দেয় বা খাদ্য ভেজালটা আসলে কেন হয়। খাদ্য ভেজাল বানানটা ভুল গেল এখানে। খাদ্য ভেজাল হয় সাধারণত অতিরিক্ত মুনাফা লাভের জন্য। তার মানে যারা খাদ্যে ভেজাল মিশই তাদের অতিরিক্ত যে মুনাফা লাভ, সেই অতিরিক্ত মুনাফা লাভের জন্য মূলত খাদ্যে ভেজাল মিশাই। আমরা এর পরে বাক্য লিখি, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য তারা এ কাজ করে। তারপরে কিন্তু তারা এটা বোঝে না যে এই খাবার তাদের
ছেলেমেয়েরা ছেলেমেয়েরা না লিখে তার পরিবার লিখি, তাদের পরিবারও এই খাবার তাদের পরিবারও খাচ্ছে, ফলে তাদের স্বাস্থ্য দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো আমরা বেশ কিছু কথা লিখে ফেলেছি, এর আবার ট্রান্সলেশন করতে হবে। তো এইভাবে যদি তুমি ডিসক্রিপশনটা, ঠিক আমরা 4 লাইন লিখেছি, আরও যদি 4 লাইন লিখি তাহলে কিন্তু আমার ডিসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আমি ডিসক্রিপশনটা তোমাকে একটু বোঝাতে পারলাম যে ডিসক্রিপশন বা বর্ণনা এইটা হচ্ছে যে ওই খাবারটা আমাদের জীবনে কি কি ক্ষতি ডেকে নিয়ে আসছে। তো সেই ক্ষতি কথাটা আমাদেরকে এখানে বলতে হবে। তো এখানে আমি তোমার বাক্যটা একটু আর বড় করছি না, আমি একটু কনক্লুশনে যাই যে এই খাবারের কারণে আমাদের জীবনে কি কি ঘটছে বা আমরা কি পরিণতির দিকে যাচ্ছি। আমরা একটু উপসংহারের দিকে যাই। যাই হোক একটা জাতি হিসাবে বিশ্বের দরবারে আমরা নিজেকে একটা ভেজাল বা দুর্নীতি বানানটা ভুল গেল, একটা দুর্নীতি পরায়ণ জাতি হিসেবে দুর্নীতি পরায়ণ জাতি হিসেবে যাই হোক একটা জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা নিজেকে একটা ভেজাল বা দুর্নীতি পরায়ণ জাতি হিসাবে তুলে ধরেছি। আমাদের কোনো নৈতিক মূল্য বোধ নেই। তো ব্ল্যাকবোর্ডে আর ধরলো না বলে আমি সমস্ত কথা লিখলাম না, নাহলে গুছিয়ে কথাটা তোমার সামনে তুলে ধরা দরকার ছিল। তো এইভাবে তুমি কথাটা আগে বাংলায় লেখো বা বাংলা কথাটা লিখতে থাকো। এবার এই লেখার আমি ট্রান্সলেশন করব এবং যেখানে গ্রামারের A to Z এবং আমি বিস্তারিত খুঁজে বলবো, যেহেতু ভিডিওটা একটু বড় হবে, কারণ গুছিয়ে বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে এবং এই জিনিসগুলো তোমরা জানো না বলে আজকে তোমাদের এই লেখাগুলো সাধারণত এত আনইজি লাগে, লিখতে পারো না বা তুমি কোথাও বলতে গেলে কথা বলতে পারো না। কারণ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই ট্রান্সলেশনটা যদি তুমি না করতে শেখো তাহলে তুমি কখনো ইংরেজি বলে কমফোর্টেবল ফিল করবে না, কথা বলতে গেলে তোমার ভয় করবে। তো যাই হোক আমি কথাটা এখানে শেষ করলাম। আমি এখানে উপর থেকে কথাটা লিখবো এবং তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথম, খাদ্য ভেজাল বর্তমান সময়ে আমাদের দেশে একটা নিয়মিত ঘটনা। এই টোটাল বাক্যের মধ্যে কতদিনকে বলছিলাম যে আমাদের প্রথমে একটা বাক্য তৈরি করতে গেলে কি কি লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, ফ্রেজ লাগে।
এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফ্রেজ আমরা এখন এই সবগুলোই এক একটা করে লিখব। তাহলে এই টোটাল বাক্যের মধ্যে আমরা প্রথম সাবজেক্টটা চেনার আগে আমাদের দরকার আছে টেন্স। এই বাক্যের মধ্যে টেন্স কোনটা? টেন্স হচ্ছে খাদ্য ভেজাল বর্তমান সময় আমাদের দেশে একটা নিয়মিত ঘটনা, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে। তাহলে আমরা টেন্স চিনলাম। সেন্টেন্সটা এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সবগুলোই অ্যাসার্টিভ, এখানে তোমাকে সেন্টেন্সগুলো আলাদা করে ভাবতে হবে না। তাহলে আমার দরকার এখন সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? সেটা হচ্ছে খাদ্য ভেজাল। তাহলে খাদ্য ভেজালের যদি আমি ইংরেজি প্রথম যেহেতু সাবজেক্ট, তাহলে খাদ্য ভেজালটা আমরা আগে লিখবো ফুড অ্যাডাল্ট্রেশন। অ্যাডাল্ট্রেশন আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম এবং এটা লেখা হয়ে গেল। এবার ভার্বের পালা। তাহলে যেহেতু এই বাক্যের মধ্যে ভাবটা কোথায়? খাদ্য ভেজাল হয় বর্তমান সময়, তাহলে হয় কথাটা এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ একটা লিঙ্কিং ভাব চাচ্ছে। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, আমি এখানে ইসটা লিখলাম, খাদ্য ভেজাল হয়। তো খাদ্য ভেজাল হয় আমরা জিনিসটা লিখলাম। এবার একটা নিয়মিত ঘটনা। তাহলে এইবার এরপরে যে এই যে অংশটা, এবার এই অংশটা লিখবো এ। এবার নিয়মিত আমরা লিখলাম রেগুলার। রেগুলার এবার রেগুলার, এবার ঘটনা। ঘটনার ইংরেজি তুমি অনেক কিছু লিখতে পারো। তো আমি এখানে রেগুলার, এখানে ইনসাইডেন্ট লিখলাম। ইনসাইডেন্ট মানে ঘটনা। অথবা তুমি আরেকটা লিখতে পারো ফেনোমেনন। PHENOMENON। এত বড় বানান লিখতে হয়তো পারবে না। এই ফেনোমেনন বলতে বোঝায় যে দৃশ্য আমরা প্রত্যেক দিন দেখি, সেটাকেই ফেনোমেনন বলা হয়। তাহলে খাদ্য ভেজালটা আমরা লিখলাম, আমরা ভাবটা পেয়ে গেছি। এবার একটা নিয়মিত ঘটনা, এটা লেখা হয়ে গেছে। এবার বাকি আছে কোনটা? বর্তমান সময়ে। তো বর্তমান সময়ের ইংরেজিটা যেহেতু আমরা আগে লিখিনি, এটা পরে লিখি। এবার আমাদের দেশে, এই দেখো আমাদের দেশ, এই জায়গাটায় আমাদের দেশ লিখি আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি আমাদের দেশ। এখন আমাদের দেশ কিন্তু আমরা এ কারটা লিখিনি। এই যে বাংলায় যখন এ তে অন্তস্থ আসে তখন আমরা ইংরেজিতে ইন লিখি। বাংলায় যখন এ তে অন্তস্থ আসে তখন আমরা ইন লিখি। এবার এই ইনটা এখানে বসে গেল। এখন যেহেতু ইন এইটা একটা ফ্রেজ হয়ে গেছে টোটালে, তার মানে এটা এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার হয়েছে। তার মানে এখানে সাবজেক্ট ব্যবহার হয়েছে, এটাকে লিঙ্কিং ভার্ব বলে। এটাকে তোমরা অবজেক্ট তো বলবে, কিন্তু এটা আসলে অবজেক্ট না, এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট বলা হয়। এটা 9 বেসিক স্ট্রাকচার না ধরলে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই বাক্যের ফর্মটা নিয়েছি। সেটা হচ্ছে একটা বাক্য গঠন করতে গেলে মূলত লাগে এই 4টে উপাদান। তাহলে আমরা এই সাবজেক্ট নিলাম, ভার্ব দিলাম, অবজেক্টটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা যে ফ্রেজটা পাইছি। আর একটা সময় আছে, আরেকটা কথা লেখা আছে বর্তমান সময়ে। এই যে বর্তমান সময়ে, এই বর্তমান সময়ের ইংরেজি হচ্ছে অ্যাট প্রেজেন্ট। তাহলে আমরা এখন এরপরে এই যে অ্যাট প্রেজেন্ট কথাটা লিখে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। তাহলে এখানে আমরা কয়টা জিনিস লিখলাম? এইটা একটা ফ্রেজ, এইটা একটা ফ্রেজ। তার মানে দুইটা ফ্রেজ এখানে ব্যবহার হয়েছে। দুইটা ফ্রেজ এখানে ব্যবহার হয়েছে। ওইটা একটা নাউন কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ অংশ, এইটা ভার্ব, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আশা করি আমি তোমাদেরকে সব জিনিস দেখাতে পারলাম, বা এখানে কোন অংশটা কি তোমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, এটা আমাদের সমাজে যেখানে সেখানে প্রবেশ করেছে। এই বাক্যটা আমি এখানে মুছে দিলাম। আশা করি এই বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম প্রথম বাক্যটা। এবার আমরা দ্বিতীয় বাক্যটা দেখব, তাই এটা মুছে দিচ্ছি। এবার এই বাক্যটা দেখো, যেহেতু আমাদের প্রথম দরকার টেন্স এবং সাবজেক্ট, তাহলে এই টোটাল বাক্যটাকে আবার কে লিড করছে? সেটা হচ্ছে এটা। এটা বলতে কোনটা? খাদ্য ভেজাল। তাহলে এই যে খাদ্য ভেজাল ইংরেজি আমরা লিখছিলাম, এখন কি আমরা সেই খাদ্য ভেজালের ইংরেজিটাই লিখবো? না, কারণ একবার নাউন লিখলে নাউনের পরিবর্তে প্রোনাউন। তাহলে আমাদের এখানে কথাটা লিখবে ইট। এবার এটা প্রবেশ করেছে। এই যে এটা প্রবেশ করেছে, দেখো এবার সাবজেক্টটা লিখেছি, এবার ভার্বের অংশটা আসবে। তাহলে প্রবেশ করা, এটা হচ্ছে ভার্ব। এবার প্রবেশ করা ইংরেজি হচ্ছে এন্টার।
এবার এইটা দেখো কোন টেন্সে গিয়ে পড়েছে। এইটা যদি আমরা টেন্স বের করি তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। তো এই টেন্সের বা ভিডিওগুলো যদি তুমি আমাদের দেখো বা কীভাবে টেন্স বের করতে হয়, কারণ বাংলা কথা এইটা প্রবেশ করে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রবেশ করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রবেশ করেছে প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রবেশ করছে সময় ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে তোমাকে বাংলা ক্রিয়ার যে রূপটা, এই ক্রিয়ার রূপটা তোমাকে বের করা শিখতে হবে, তাহলে তুমি খুব সহজেই বা ইজিলি টেন্সটা ধরতে পারবে। তাহলে এটা প্রবেশ করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুসারে হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এন্টারের সাথে ইডি যোগ, এন্টার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ এন্টার এটা হচ্ছে ভার্ব। এবার এটা প্রবেশ করেছে, এইবার এরপরে তোমার লেখা আছে কি আমার এটা আমাদের সমাজে, এইটা একটা অংশ একটা ফ্রেজ, আর যেখানে সেখানে এইটা আর একটা ফ্রেজ। তাহলে এবার আমাদের সমাজে কথাটা লাগবে, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, অবজেক্টিভ অংশটা নেই, কারণ এই যে ভার্বটা এখন ব্যবহার করেছি এইটা এখন ট্রানজিটিভ না, এটা এখন ইনট্রানজিটিভ ব্যবহার হয়েছে বা অকর্মক ভাবটা ব্যবহার হয়েছে। যদি বলেন স্যার অকর্মক ভাবটা কি, যার পরে অবজেক্টটা লাগে না, অবজেক্টটার দরকার হয় না, এই যে অবজেক্টটা বসেছে এই অবজেক্টটার দরকার হবে না বা দরকার লাগে না, সেটাকে বলা হচ্ছে অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব বলে মানে এই সকর্ম ক্রিয়া বা অবজেক্টটা আমাদেরকে বসাতেই হতো। তো এই যে কোনো সময় অবজেক্টের ব্যবহার আসবে, কোনো সময় আসবে না, কোনো সময় আবার ফ্রেজটা আসবে, কোনো সময় ফ্রেজটা আসবে না, এইগুলো তোমাকে একটু দেখতে হবে। তাহলে এইটা দেনটাই এটা প্রবেশ করেছে, আমি এটা মুছে দিলাম, তারপরে এটা সাবজেক্ট এটা ভার্ব। এইবার আমাদের সমাজে, তাহলে যে তোমরা একটু আগে আমাদের সমাজটা আগে লিখলে আর সোসাইটি, আর সোসাইটি, তাহলে এই যে আমাদের সমাজটা লিখলাম, এবার এর সাথে দেখো সমাজের সাথে একাজ যোগ হয়েছে তাই ইন্টার যোগ হয়েছে। তো এই যে তোমাদের এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সমাজ, আমি এখানে সমাজে না বলে কেন সমাজ বললাম, কারণ আমরা যখন ট্রান্সলেশন করি তখন কিন্তু আমাদের মূল শব্দটার দরকার হয়। এই মূল শব্দটা প্রায় সময়ই কোনো আকার যোগে একার যোগে বা কোনো বাংলা কোনো প্রত্যয় ফর্ম যোগে নতুন রূপ তৈরি হয়, তখন কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি না। তার মানে যদি ঘর হয় তাহলে ঘরে লিখতে হবে, যদি ওটা বই হয় সেটা বই হতে হবে। এই শব্দগুলোর সাথে যখন ফর্ম যোগ হয় তখন কিন্তু ফ্রেজ হয়, আর যতক্ষণ এই শব্দগুলো যোগ না হয় ততক্ষণ ওটা ফ্রেজ হবে না। আরও একটা কথা বলি, এই যে সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস যখন আমরা গঠন করি তখন ওই শব্দের ওই বিকৃত ফর্ম বা বিকৃত যে রূপগুলো এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তার মানে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট যখন আমরা নিই তখন কিন্তু সেই শব্দটা, যেমন এখানে লেখা আছে দেশে, এই দেশে লিখলে কিন্তু সাবজেক্ট হবে না অবজেক্ট হবে না, কারণ এই দেশ মূল শব্দটা দেশ, এই দেশের সাথে কিন্তু একারটা যোগ হয়েছে। এই যে একারটা যোগ তার মানে নতুন একটা ফর্ম তৈরি হয়েছে, নতুন একটা রূপ তৈরি হয়েছে। এই জিনিসটা যখন আমরা দেখব তখন আমরা অবশ্যই মনে করব যে এখন প্রিপজিশন যোগ হয়েছে বা ফ্রেজ তৈরি হয়ে গেছে। আর যখন এই প্রিপজিশনটা থাকবে না তখন এটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে তখন তৈরি হয়। তাহলে ইট হ্যাজ এন্টার্ড ইন আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজে প্রবেশ করেছে। এবার আর একটা কথা আছে যেখানে সেখানে, এইগুলোকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব কাকে বলে? বিশেষণের বিশেষণ। তো এই বিশেষণের বিশেষণ আমি এখানে লিখলাম যেখানে সেখানে, যেমন হেয়ার অ্যান্ড দেয়ার, এইটুকু ধরো হেয়ার অ্যান্ড দেয়ার, এই যে মানে হচ্ছে যেখানে সেখানে বা যত্র তত্ত্ব। তো এখানে আর একটা কথা তুমি লিখতে পারো অ্যাট র্যান্ডাম। তো অ্যাট র্যান্ডাম মানে যেখানে সেখানে বা ওটাও এলোমেলো। তো এই যে হেয়ার অ্যান্ড দেয়ার আমি এটা সমার্থক শব্দ হিসেবে লিখে দিলাম অ্যাট র্যান্ডাম। তুমি যে কোনো একটা লেখো, একটা লিখলেই হবে। তাহলে আমি এই যে পরপর দুটো বাক্য কিভাবে সাজাতে হয়, কোন অংশটা সাবজেক্ট, কোন অংশটা ভার্ব, কোন অংশটা অবজেক্ট, কোন অংশটা ফ্রেজ, আমি কিন্তু তোমাদেরকে সব আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে করে তুমি এই জিনিসটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। এবার পরের বাক্যটা বলছে এটার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
তাহলে এটার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দেখো দিন এই টোটাল বাক্যের মধ্যে কোন বাক্যটা বা কোন শব্দটা এখানে লিড করছে বা কোন শব্দটাকে কেন্দ্র করে টোটাল বাক্যটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাহলে এখন এই আমাদের স্বাস্থ্যটাই এখানে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট আমরা পেলাম, এবার আমাদের টেন্স বের করতে হবে। তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথমে দেখো আমাদের স্বাস্থ্য, সরি, আর আওয়ার হেলথ, HELTH, সরি কলমে দাগ পড়ছে না, একটুখানি অপেক্ষা করো। তো যা বলছিলাম, তো এই যে বাক্যটা, এই বাক্যটা খেয়াল করে দেখো যে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের স্বাস্থ্য, এইটা হচ্ছে সাবজেক্ট। আমাদের স্বাস্থ্য, আওয়ার হেলথ, এটা হচ্ছে সাবজেক্ট। পরেরটা হচ্ছে হ্যাজ বিকাম, যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, তাই আমরা হ্যাজ বিকাম লিখলাম। হ্যাজটা অক্সিলারি, বিকামটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে রিস্কি, রিস্কি। সো আওয়ার হেলথ হ্যাজ বিকাম রিস্কি, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম। এবং এই বাক্যটা খেয়াল করে দেখো যে এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো টোটালি লিঙ্কিং ভার্ব 17-18টা লিঙ্কিং ভার্ব আছে। সেই লিঙ্কিং ভার্বগুলো এই যে কোনো কিছু হয়ে যাওয়া, রূপান্তর হয়ে যাওয়া, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট বলা হয়, বা এর বাংলাটা বিধেয় বলা হয়। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে যেটা সম্পর্ক করে, এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। এই লিঙ্কিং ভার্ব সংখ্যায় 17-18টা আছে, যেরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ফিল, বিকাম, টেস্ট, টার্ন, গেট, এইগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। তো এই লিঙ্কিং ভার্বের কাজই হচ্ছে যে দুটি অংশের মাঝখানে, সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে সংযোগ স্থাপন করা। তো এইরকম মানে হাজার হাজার তথ্য আছে, যেটা এক ভিডিওতে দেওয়া সম্ভব না, তবু আমি যতটা পারছি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল। এইবার আমরা যোগব ডিসক্রিপশন পার্টে। তো ডিসক্রিপশন পার্টে প্রথমে লেখা ছিল খাদ্য ভেজাল হয় সাধারণত অতিরিক্ত মুনাফা লাভের জন্য। অর্থাৎ এই যে অতিরিক্ত মুনাফা লাভ করা, এইটা কিন্তু যারা খাদ্যে ভেজাল দেয় তাদের কিন্তু মূল উদ্দেশ্য। তো আমরা এই বাক্যটা কিভাবে সমাধান করি একটু খেয়াল করে দেখো। তো প্রথমে আমরা বাক্যটা লিখে এভাবে, একটু আমি মুছে দিলাম। খাদ্য ভেজাল হয় সাধারণত অতিরিক্ত মুনাফা লাভের জন্য। তো এই জায়গায় আমি আগে খাদ্য ভেজাল, যেহেতু এইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি খাদ্য ভেজালটা লিখি ফুড অ্যাডাল্টেশন, ফুড অ্যাডাল্টেশন, ফুড অ্যাডাল্টেশন। আমরা সাবজেক্টটা লিখে ফেললাম। এইভাবে তুমি এক একটা করে সাবজেক্ট নেবে, একটা করে ভার্ব নেবে, অবজেক্ট নেবে, সব কিছু আলাদা আলাদা করতে শিখবে। যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমার ওই কোন অংশটা সাবজেক্ট কোন অংশটা ভার্ব তোমার এইটা আর বলা লাগবে না, তুমি দেখা মাত্রই তুমি ধরে ফেলবে। তো এবার আসে ইজটা লিখলাম আমরা। এবার খাদ্য ভেজাল হয়, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এবার অতিরিক্ত মুনাফা লাভের জন্য, তা মুনাফা লাভের জন্য, যেমন এটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ। আগে আমি লাভ করে ইংরেজি লিখি, টু গেট, তারপরে অতিরিক্ত লাভ, সেটা হচ্ছে এক্সেসিভ বা এক্সট্রা, আমি এক্সট্রা লিখি, এক্সট্রা বেনিফিট। দেখো এক্সট্রা বেনিফিট, অতিরিক্ত লাভ পাওয়ার আশায় বা পাওয়ার জন্য, এই যে টোটালে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে একটা ইনফিনিটিভ ফ্রেজ এই বাক্যে যোগ হয়েছে। এতক্ষণ আমরা ইনফিনিটিভ ফ্রেজ পাইছিলাম না, আমরা এতক্ষণ প্রিপজিশনাল ফ্রেজ বা
তোমার অন্য কোনো ফ্রেজ ব্যবহার করছিলাম, এবার আসলে ইনফিনিটিভ ফ্রেজ। তো এই ইনফিনিটিভ ফ্রেজটা দেখো, এই যে কোনো ভার্বের সাথে এই যে জন্য, এই যে লাভ করার জন্য বা কোনো কিছু করার জন্য, কোনো কিছু বলার জন্য, এইগুলোকে সব ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। আর একটা কথা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সাধারণত। তো এই কথাগুলো সাধারণত একদম বাক্যের শুরুতে বসে, সেটা হচ্ছে জেনারেলি। তো আমি জেনারেলি কথাটা আগে লিখলাম, কারণ এইটা ভাষার একটা সৌন্দর্য, ভাষার একটা সেটিং বলা হয়। আমি অ্যাডভার্বটা আগে লিখলাম, তারপরে সাবজেক্টটা লিখলাম, তারপর লিঙ্কিং ভার্বটা লিখলাম, তারপর একটা ইনফিনিটিভ ফ্রেজ লিখলাম, আমার বাক্যটা তৈরি হয়ে গেল। তার মানে এই বাক্যে কি ছিল না, অবজেক্টটা ছিল না, মানে অবজেক্টটার এখানে ব্যবহারটা হয়নি। এবং এই যে ফ্রেজ লিখছি, এই ফ্রেজটা এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার হয়েছে, কিন্তু অন্য কোনো ফ্রেজ এখানে ব্যবহার হয়নি। পরের বাক্য দেখো, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য তারা এই কাজ করে। এবার দেখো এই বাক্যে টোটাল সাবজেক্ট কোনটা, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তো কিছু অসাধু ব্যবসায়ী, এই যে এইটা টোটালে একটা সাবজেক্ট, তাহলে সাম ডিজ অনেস্ট, এবার ব্যবসায়ী বিজনেসম্যান, BUSINESS বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী। এইবার এই কাজ করে, তাহলে এই কাজ করে, আমরা এই বাক্যটা যদি এভাবে লিখি, ডু দিস, এটা করে। দেখো এখানে দিসটা এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ডুটা ভার্ব, এটা টোটালে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি লিখলাম, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডু দিস, কিছু অসাধু ব্যবসায়ী এটা করে। পরেরটা আসছে কি, অধিক মুনাফা লাভের জন্য। এইবার ঠিক একই রকম বাক্যটা আসবে, টু গেট, এবার আমরা এনাফ লিখলাম, এনাফ বেনিফিট, সরি আমি এটা একটু মুছে দিই, এনাফ বেনিফিট। এইভাবে তুমি ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংলিশ যদি তুমি এইভাবে অবিরাম চর্চা করতে থাকো, বেশি না, প্রতিদিন তুমি 1 ঘন্টা করেই বসো, তোমার এই ইংরেজিটা আমি বলেছি 6 মাসের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। 6 মাস পরে যে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার যে কোনো বাংলার ইংরেজি করতে পারছো, যে কোনো ইংরেজি তুমি বাংলা করতে পারছো। এই অর্থটা যদি তুমি বুঝতে না পারো বা বের করতে না পারো, তাহলে তোমার ইংরেজি পড়ে কোনো লাভই হবে না। পরেরটা বলছে দেখো, কিন্তু তারা এটা বোঝে না যে এই খাবার তাদের পরিবারও খাচ্ছে, কিন্তু তারা বোঝে না যে। এই বাক্যটা দেখো আমি কিভাবে লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু তারা বোঝে না, বাট কিন্তু তারা, দে সাবজেক্ট, তারা বোঝে না, দে ডু নট আন্ডারস্ট্যান্ড, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট দে ডু নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তারা বোঝে না যে। এটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার হচ্ছে দে, এখানে একটা কনজাংশন ব্যবহার হলো, নতুন একটা বাক্য শুরু হবে, ডবল, এখানে বাক্য দুই পাশে দুটো ক্লজ আছে, যে এই খাবার তাদের পরিবারও খাচ্ছে। তাহলে এই খাবার তাদের পরিবার খাচ্ছে, এবার দেয়ার ফ্যামিলি টু খাচ্ছে। তাহলে আমরা লিখি আর, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লেখা, তাই এখানে আর ইটিং লিখলাম, খাচ্ছে। দেয়ার ফ্যামিলি আর ইটিং, তাদের পরিবার, সরি এখানে ইজ হবে, সাবজেক্ট এখানে সিঙ্গুলার, দেয়ার ফ্যামিলি ইজ ইটিং, এবার কি খাচ্ছে, এই খাবার, এবার কেন দেন এই খাবার, দিস ফুড, এবার তাদের পরিবারও টু, তবে এটার জন্য ও, এটার জন্য এই খাবার, ইজ ইটিং খাচ্ছে, দেয়ার ফ্যামিলি তাদের পরিবার। তো দেখো প্রত্যেকটা অংশ আমি ভেঙে ভেঙে কিভাবে বের করছি। পরেরটা বলছে, কিন্তু তারা
সরি, ফলে তাদের স্বাস্থ্য দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ফলে, তো এই যে ফলে বা সাধারণত এই কথাগুলো কি হয়, এই কথাগুলো এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফর্ম। ফলে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে। এবার ফলে তাদের স্বাস্থ্য দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এবার এই যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, তাদের স্বাস্থ্য। এবার অবনতির দিকে যাচ্ছে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেয়ার হেলথ, দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্য ইজ যাচ্ছে, ইজ গোয়িং, গোয়িং অবনতির দিকে, টু দ্য পাথ অফ, এবার অবনতি ডিটারিয়েশন, এটা মানে হচ্ছে ঘোর অবনতি। তো এই ধরনের হয়তো বাক্য বা তুমি ইংরেজি প্রথম ধরতে পারবে না, এইগুলো ব্যবহার করতে করতে তুমি কোনো একটা বুঝে যাবে। তাহলে যে টু দ্য পাথ অফ ডিটারিয়েশন মানে কি, মানে খারাপ থেকে অধিক খারাপ। এই ডিটারিয়েশন মানে পরিস্থিতিটা বলা হয় চরম অবনতি। তারপরে বলছে, এবার আমরা সেই শেষের পার্টটা লিখি, যাই হোক। তো যাই হোকের ইংরেজিটা হাউ এভার, হাউ এভার। একটা জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা নিজেকে একটা ভেজাল বা দুর্নীতি পরায়ণ জাতি হিসেবে তুলে ধরেছি। যাই হোক, আমরা তুলে ধরেছি। যাই হোক, হাউ এভার, আমরা, উই তুলে ধরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ, তুলে ধরা ইংরেজি আনফোল্ড, আনফোল্ড এর সাথে ইডি যোগ হবে। উই হ্যাভ আনফোল্ডেড, আমরা তুলে ধরেছি। এবার একটা দুর্নীতি পরায়ণ জাতি হিসেবে, অ্যাজ এ করাপ্ট নেশন, একটা দুর্নীতি পরায়ণ জাতি হিসেবে। তারপরে বিশ্বের দরবারে, বিশ্বের দরবারে, ইন দা ওয়ার্ল্ড, এটা লিখলে হয়ে যাবে তোমার। পৃথিবীতে দুর্নীতিপরায়ণ জাতি হিসাবে আমরা তুলে ধরেছি। এই জায়গায় যদি আমি নিজেদেরকে তুলে ধরি, এই কথাটা যদি আরেকটু যোগ করি তাহলে আরেকটু সুন্দর হবে, আওয়ার সেলফ, মানে আমরা নিজেদেরকেই তুলে ধরছি দুর্নীতিপরায়ণ জাতি হিসেবে। এখানে বাক্যটা অনেকটা বড় হয়ে গেছে। এই একটা জাতি হিসেবে এই কথাটা কোনো দরকার ছিল না, যেহেতু দুর্নীতিপরায়ণ জাতি হিসেবে পরে লেখা। তাই এর সাথে যদি তুমি আবার একটু যোগ করো একটা জাতি হিসেবে, অ্যাজ এ নেশন, এটা লিখলেও কোনো আপত্তি নেই। তুমি যেভাবে সাজাবা সেইভাবে বাক্যটা কিন্তু তোমার সামনে দেখা যাবে। বলছে আমাদের কোনো নৈতিক মূল্যবোধ নেই। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের কোনো নৈতিক মূল্যবোধ নেই। উই হ্যাভ নো মোরাল সেন্স, উই হ্যাভ আমাদের নেই, উই হ্যাভ নো মোরাল সেন্স, আমাদের কোনো নৈতিক মূল্যবোধ। উই হ্যাভ নো মোরাল সেন্স। তো আমাদের যে কোনো নৈতিক মূল্যবোধ, কোনো নৈতিক মূল্যবোধ আমাদের নেই। যেহেতু এটা হ্যাভ ভার্ব দিয়ে করতে হবে, এখানে অ্যামিজার দিয়ে করতে হবে না, এটা লিঙ্কিং ভার্বের না। যেমন আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, কিন্তু যখন আমি নিজে থাকি তখন কিন্তু অ্যামিজার দিয়ে করা হয়। তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার। তো যাই হোক, আমি তোমার সামনে যতটা পারলাম তুলে ধরলাম। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে বা অনেক কিছু তুমি শিখতে পেরেছো। যদি আমার ক্লাসটা কোনো উপকারে লাগে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের সাথেই থাকো, আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।